আসসালামু আলাইকুম, আমি নাজির। আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। নন্দীগ্রামের পাশাপাশি আরেকটি আসন থেকেও লড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসে নন্দীগ্রামে একটি সভা থেকে নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই প্রতিশ্রুতি রেখেছিলেন তিনি। গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনই নন্দীগ্রাম থেকে নিজের নাম ঘোষণা করেছিলেন তিনি। তবে জানুয়ারি মাসের সভা থেকে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি যথাক্রমে ভবানীপুর আর নন্দীগ্রামকে বড় বোন এবং ছোট বোন আখ্যা দিয়ে দু জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছিলেন। তৃণমূল এবং দলনেত্রী ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি আসন থেকে লড়তে পারেন, তবে সেটি ভবানীপুর নয়, সেটি হলো টালিগঞ্জের আসন। সেই সময় ওনার কথাটিতে অতটা গুরুত্ব না দেওয়া হলেও এখন ওনার সেদিনের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়ের ভাবনা চিন্তা শুরু করেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী টালিগঞ্জ আসন থেকে তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিজের কেন্দ্রের দেওয়াল লিখন এবং প্রচার নিয়ে আপাতত ধীরে চলার নীতি আপন করতে বলা হয়েছে। এর আগে মন্ত্রী অরূপ বিশ্বাসকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী কি টালিগঞ্জের ওনার আসন থেকে লড়বেন, তখন অরূপবাবু বলেছিলেন তিনি তো 294টি আসনের প্রার্থী। তবে এখনও পর্যন্ত টালিগঞ্জ আসন থেকে মুখ্যমন্ত্রীর লড়াই করার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এখন সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে অরূপ বিশ্বাসকে সরিয়ে তিনি ওই কেন্দ্রে প্রার্থী হতে পারেন। সূত্রের খবর, নন্দীগ্রামে দ্বিতীয় দফায় 1 এপ্রিল ভোট হবে আর টালিগঞ্জে চতুর্থ দফায় 10 এপ্রিল ভোট হবে। টালিগঞ্জের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 23 মার্চ। এখনও মুখ্যমন্ত্রীর হাতে কদিন সময় আছে ওই আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার জন্য। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ থেকে ভোটে দাঁড়ালে মন্ত্রী অরূপ বিশ্বাস কি করবেন সেটি এখনো জানা যায়নি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। আবারও বাংলাদেশ ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাতে ভোট ঘোষণার পরে সুবিশাল ব্রিগেড সমাবেশে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সভা থেকেই মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী 18 মার্চ পুরুলিয়াতে জনসভা করবেন তিনি। এরপরে 20 মার্চ কাঁথিতে এবং 21 মার্চ বাঁকুড়াতে জনসভা করবেন তিনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে কাঁথির সভাতে শুভেন্দু অধিকারী ছাড়াও অন্যান্য প্রার্থীরা উপস্থিত থাকবেন। তেমনি পুরুলিয়ার জনসভাতেও ওই অঞ্চলের বিজেপি প্রার্থীরা উপস্থিত থাকবেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মমতাকে হারিয়েই ছাড়বো, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করে হুঙ্কার শুভেন্দুর। পূর্বসূচি অনুযায়ী শুক্রবার মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হলদিয়ায় এসডি অফিসে মনোনয়ন জমা দিলেন তিনি। দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেনই। 21 ভোটে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম, কারণ এই আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। তৃণমূল নিশ্চিত বিপুল ভোটে নন্দীগ্রামে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয় নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। শুক্রবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা। মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ করে হলদিয়া জনসভা করেন নন্দীগ্রামের গেরুয়া শিবিরের প্রার্থী। এরপরেই হলদিয়া এসডি অফিসে যান তিনি। সেখানে মনোনয়নপত্র পেশ করেন। তার সঙ্গে ছিলেন দলের প্রচুর কর্মী সমর্থক। প্রার্থীর মতোই নন্দীগ্রামে বিজেপির জয় নিয়ে আশাবাদী তারা। জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর মনোনয়নের প্রস্তাব নন্দীগ্রাম আন্দোলনের শহীদের স্ত্রী। শুক্রবার নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে এক হাত নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন ওর জয় কোনোভাবে সম্ভব নয়, শুভেন্দুর জামানত বাজেয়াপ্ত হবে। পাশাপাশি এদিন বিজেপি নেতার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ। সূত্রের খবর, নন্দীগ্রামে ভোট 1 এপ্রিল। গত 10 তারিখ সেখানে গিয়ে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুক্রবার মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ভোটের মুখে বিপাকে তৃণমূল, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে চিটফান্ড কাণ্ডে তলব সিবিআই এর। এবার রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে চিটফান্ড কাণ্ডে তলব করল সিবিআই। আয়কর চিটফান্ড দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছে বলে জানা যায়। আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রীকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তৃণমূলের মহাসচিবকে সিবিআই এর তলব করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শিল্পমন্ত্রী ছিলাম, আমার সেই সময় যেখানে যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে সেখানে গিয়েছিলাম, এটা নিয়ে আমাকে আবার কৈফিয়ত দিতে হবে নাকি? বলে রাখি, পশ্চিমবঙ্গে যখন চিটফান্ড কাণ্ডের রমরমা চলছিল তখন রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর ওনাকে শিল্প মন্ত্রক থেকে সরিয়ে শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন উঠেছে যে একেবারে ভোটের মুখেই পার্থবাবুকে কেন তলব করল সিবিআই? প্রথম দফার ভোটের ঠিক 15 দিন আগে ওনাকে তলব করা হয়েছে।
আর ওনাকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রথম দফা ভোটের প্রায় 10 থেকে 12 দিন আগে। শাসক দলের তরফ থেকে সিবিআই এর এই তলবকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দেওয়া হয়েছে। এই বিষয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, সিবিআই এর এই কাজ আগে করা উচিত ছিল। চিটফান্ড দুর্নীতিতে বাংলার বহু গরিব মানুষের টাকা লুট হয়েছে, অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। আর যাদের বিরুদ্ধে টাকা মারার অভিযোগ উঠেছে তাদের প্রতি কোনো সহানুভূতি নেই, থাকাও উচিত নয়। বলে রাখি, শুধু পার্থ চট্টোপাধ্যায়কেই না, চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতা তথা প্রার্থী মদন মিত্রকেও তলব করেছে ইডি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। সব অভিযোগ খারিজ তৃণমূলকে করা চিঠি কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছিল তৃণমূল। এবার তৃণমূল নেতৃত্বকে পাল্টা করা চিঠি দিয়ে সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিল কমিশন। সূত্রের খবর, তৃণমূলের অভিযোগ কমিশনের মূল ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে বলেও চিঠিতে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আরও প্রশ্ন তোলা হয়, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা পুলিশের ডিজিকে বদলের পরেও কেন এমন ঘটনা ঘটল। এদিন রাতেই কমিশনের তরফে তৃণমূলকে চিঠি পাঠানো হয়। 3 পাতার চিঠিতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত। এই ঘটনা তদন্ত হচ্ছে, তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এর সঙ্গে তৃণমূলের করা অভিযোগের কোনো যোগ নেই, কারণ রাজ্য পুলিশের ডিজিকে হঠাৎ বদল করা হয়নি। রাজ্যে যে 2 জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে তাদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী কমিশন লোকসভা বা বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত গোটা প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকে, কিন্তু রাজ্যের দৈনিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার দায়িত্ব তাদের নয়। ফলে এ নিয়ে কোনো রাজনৈতিক দল অভিযোগ তুললে তা কমিশনের বিবেচনা করাই উচিত নয়। যেভাবে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নির্দেশে কমিশন কাজ করছে, তাও কমিশনের পক্ষে অবমাননাকর বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তৃণমূলের আনা অভিযোগ যে কমিশন মোটেই ভালোভাবে নেয়নি, তাও এই চিঠির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। কমিশনের বিরুদ্ধে সরব হয়ে এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন দায়িত্ব পাওয়ার পর প্রথমে এডিজি তারপর ডিজিকে বদল করলো। সামগ্রিকভাবে পুলিশের থেকেও বুধবারের ঘটনায় দায় কমিশনের। পরপর 2টো বদল করে সমস্ত প্রশাসনকে রাষ্ট্রীয় প্রশাসন করার যে চেষ্টা চলছে তা এই ঘটনায় প্রমাণিত হয়েছে। কমিশনের নিরপেক্ষতা নিয়েও কার্যত প্রশ্ন তুলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। প্রচারে নামার আগে বিতর্কে জড়ালেন চিরঞ্জিত। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাম বিজেপির। বড় বিপদে ফাঁসলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ইতিমধ্যেই বারাসতে প্রার্থী করা হয়েছে তাকে, কিন্তু প্রচার শুরু করার আগে বিতর্কে জড়িয়ে পড়লেন চিরঞ্জিত। তার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে বিজেপি ও বাম। তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিনই বারাসাত পুরসভার সাংবাদিক সম্মেলন করেন চিরঞ্জিত। তৃণমূলের নির্বাচনী ট্যাগ লাইন বাংলা নিজের মেয়েকেই চায় ব্যানারও লাগানো ছিল, কিন্তু নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সরকারি দপ্তরে কোনো রাজনৈতিক দলের সাংবাদিক সম্মেলন কী করে সম্ভব, প্রশ্ন তোলে বাম ও বিজেপি। জেলা নির্বাচন কমিশন ইতিমধ্যে শোকজ করেছে বারাসাত পুরসভার পুরো প্রশাসককে। তবে তার বক্তব্য, জেলা নির্বাচন কমিশন শুধু সেদিনের কর্মসূচির কথা জানতে চেয়েছিল, সাংবাদিক সম্মেলন পূর্ব পরিকল্পিত ছিল না বলে জানান তিনি। কিছুদিন আগে প্রার্থী তালিকা প্রকাশের আগে ভোট যুদ্ধে নামার আগেই বর্ম হিসাবে করোনার টিকা নেন চিরঞ্জিত। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন রাজনীতি ছেড়ে অভিনয়ের জগতে ফিরে যাবেন। সূত্রের খবর, নির্বাচনের আগে রাজনীতিতে তারকার যোগ নিয়ে চিরঞ্জিতের বক্তব্য, এখন বাংলা ছবির চল তেমনই নেই, সেই কারণেই টাকা ও গ্ল্যামার পেতে তারকারা রাজনীতিতে আসছে। সম্প্রতি বামনগাছিতে দলীয় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তৃণমূল বিধায়ক মন্তব্য করেন, আগেও 2বার ভোটে দাঁড়ানোর সময় বলেছিলাম আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি অরাজনৈতিক ব্যক্তি, রাজনীতিতে আসতে চাইনি, এসেছিলাম। দ্বিতীয়বার টিকিট পেয়েছিলাম, জিতেছি। চিরঞ্জিত আরও বলেন, তৃতীয়বারও যদি টিকিট পাই তাই করব, যেটা করছিলাম মন দিয়ে 100% কর্তব্য পালন করব। যদি না পাই তাহলে আমি আমার জগতে ফিরে যাব, কারণ আমি দল বদলু পার্টি নই। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। প্রার্থী শুভেন্দু ঘনিষ্ঠ মেদিনীপুরে নব বিজেপির বিপক্ষে নির্দল থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন আদি বিজেপি নেতারা। নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই বাংলায় চলছে দল বদলের খেলা। তৃণমূল ত্যাগ করে বহু নেতা মন্ত্রী দলে দলে যোগ দিয়েছেন বিজেপিতে। এমনকি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরও থামেনি সেই দলবদলের খেলা। তৃণমূল থেকে বিজেপিতে একাধিক প্রথম সারির নেতা মন্ত্রী যাওয়ার ফলে একদিক থেকে যেমন দল ভারী হয়েছে বিজেপির, অপরদিকে একই সঙ্গে দলের ভিতরে শুরু হয়েছে ক্ষোভ। অন্য দল থেকে তাদের দলে গিয়েই প্রথম সারিতে অবস্থান করছেন নেতাকর্মীরা। এই মর্মে বিজেপির ভিতরেই তৈরি হয়েছে 2 পৃথক গোষ্ঠী। শুভেন্দু অধিকারী গত ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এই কয়েক মাসের মধ্যেই তিনি এখন বর্তমান দলের প্রথম সারির নেতা। কার্যত তার হাত ধরেই একাধিক নেতা মন্ত্রী তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছে।
এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির তরফের প্রার্থী তালিকায় কিছুটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তাদের, আর তার ফলে গোটা রাজ্য জুড়ে প্রকট হয়েছে বিজেপির আদি বনাম নব্যের লড়াই। এর আগেও একাধিক জায়গায় দেওয়াল লিখন থেকে পোস্টারের এই বিষয়গুলি সামনে এসেছে। এবার ক্ষুদ্র আদি বিজেপি নেতারা নিজেরাই নিজেদের প্রার্থী ঘোষণা করলেন আগামী নির্বাচনের জন্য। উত্তরকাতি ও এগরা বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন যারা, তারা কয়েকদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। তারা প্রার্থী হওয়ায় দলের ভিতরেই আদি নেতাদের মধ্যে ক্ষোভ আরও স্পষ্ট হয়ে উঠেছে। উত্তরকাতি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কাথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সুমিতা সিনহা, যিনি কয়েকদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। এর প্রেক্ষিতেই এবার উত্তরকাতি থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন দেবাশিস দাস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু তার নয়, এই প্রার্থী কারো পছন্দ হয়নি। আগে দলের জন্য কাজ করেন এরকম মানুষের প্রার্থী করা হতো, এখন আর সেসব নেই, তাই বাধ্য হয়ে তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছেন। অন্যদিকে এগরা কেন্দ্র থেকে পৃথকভাবে মনোনয়ন জমা দিয়েছেন বিদেশ পাত্র, যদিও বিদেশবাবু এই দণ্ডের কথা স্বীকার